একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে চলে এসেছি কিন্তু আমি এসেছি আলিপুর মিউজিয়ামে। আলিপুর মিউজিয়াম বলতে গেলে কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে। তো সেন্ট্রাল জেলে কিন্তু আজকে চলে এসেছি। আর যে সেন্ট্রাল জেল কিন্তু আছেও এখন কিন্তু সেখানে জেলটা নেই, সেটা চলে গেছে কিন্তু বারুইপুরে, কিন্তু সেখানে মিউজিয়াম হয়ে গেছে। আর সেই মিউজিয়ামের ভেতরে গিয়ে দেখব যে কিভাবে সেখানে কয়েদিরা থাকতো এবং তাদেরকে কিভাবে ফাঁসি দেওয়া হতো, তাদেরকে কোথায় কিরকম কি রাখতো, সম্পূর্ণটাই কিন্তু ওখানে মজুদ আছে এবং সেইগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি অবশ্যই করে নেবেন আর ভিডিওটা দেখতে থাকুন। তো আলিপুর সংশোধনাগার, যেটা আগে ছিল জেল, এখন হয়ে গেছে মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন মিউজিয়ামের ভেতরটায় আগে প্রবেশ করি। এখান দিয়ে প্রবেশ করতে হবে। এটি টিকিট ঘর রয়েছে, যে লেখাই রয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো চলুন এখান থেকে গিয়ে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার কিন্তু রয়েছে এই সামনেই, কিন্তু রয়েছে এই সাইডে পড়ে যাচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। আর এখান থেকে কিন্তু আপনাদের 30 টাকার বিনিময়ে কিন্তু টিকিট কাটতে হবে। আর টিকিট কেটে কিন্তু আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। তো চলুন আমরা ভেতরে যাই। ভেতরে গিয়ে আপনাদের সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি। ভেতরটার দিকে আমি যাচ্ছি এবার ধীরে ধীরে, এবার ভেতরটার দিকে এগাই। মানে আমি যাচ্ছি, আমার একটা কেমন ভয় ভয় কাজ করছে। মানে মনে হচ্ছে যে সেই জেল না, যেখানে কত মানুষের ফাঁসি হতো, কত মানুষকে এখানে আটকে রেখেছে, তো সেই জেলে চলেছে। আর সাইডে বেশ একটা দেশাত্মবোধক চারিদিকে গান হচ্ছে। তো আমি ভেতরের দিকটাতে প্রবেশ করছি। তো করার পরে আমি দেখতে চাই যে কোন দিকে কি রয়েছে, সেটা তো আমি জানি না, তবে এখানকার সব সিকিউরিটি রয়েছে, তাদের কাছ থেকে সমস্তটা জেনে নিয়ে কিন্তু আমি এটার ভেতরটা পুরোটাই আপনাদেরকে দেখাবো। কোন দিকটা দিয়ে শুরু করব দাদা? এইটা দিয়ে শুরু করব। তো আমাকে একটা দাদা গাইড করে দিল, বলল যে এদিক দিয়ে শুরু করুন, এইটা দিয়ে শুরু হবে। রক্ত জমার শিকলের এটা কি একটা লেখা রয়েছে দেখুন, এই সোজা একটা জিনিস কিন্তু লেখা দেখা যাচ্ছে। তো চলুন ওইটাকে একটুখানি দেখে নি কি লেখা রয়েছে। ভীষণ ভালো লাগছে, বেশ সাজানো গুছানো একটা ব্যাপার। আর এখানে কিন্তু দেখুন, এই দেখুন একটা কি সুন্দর লেখা রয়েছে, বেশ লোহার উপরে লিখে রেখেছে, এরকম একটা লেখা রয়েছে। বেশ সুন্দর গানগুলো হচ্ছে, ভালো লাগছে না তো? এখানে ঢুকতেই কিন্তু আপনারা এখানে এরকম লিস্ট দেওয়া রয়েছে, ম্যাপ দেওয়া রয়েছে। এই ম্যাপ দেখে কিন্তু আপনারা কিন্তু চলে মানে ভেতরে পুরোটাই কিন্তু আপনারা ম্যাপ দেখে দেখে ঘুরতে পারবেন। এই যে শুরু থেকেই রয়েছে দেখুন, টিকিট কাউন্টার, 2 নম্বরে অফিস ঘর, 3 নম্বরে তথ্যকেন্দ্র, মানে সমস্ত কিছু কিন্তু এরকম রয়েছে। এরকম আপনারা সমস্ত কিছু মানে দেখে 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 কিন্তু আপনারা এই ভেতরে পুরো মিউজিয়ামটাকে এরকমভাবে কভার করতে পারবেন। এরকম দেখুন বাংলাতে যেরকম লিখে দিয়েছে, সঙ্গে কিন্তু দেখুন এই যে এখানেও কিন্তু দিয়ে দিয়েছে, ইংলিশেও দিয়ে দিয়েছে। মানে যারা বাংলা আছে তারা বাংলায় পড়ে নেবে, যারা ইংলিশে আছে তারা ইংলিশে পড়ে নেবেন। তো পড়ে নিয়ে এই যে ম্যাপটা রয়েছে এটাকে দেখে কিন্তু দিয়ে আপনারা কিন্তু সোজা এখান থেকে চলে যাবেন। এবার এখান থেকে আপনাদের শুরু হবে আপনাদের প্রত্যেকটা জিনিস দেখার মানে দেখবেন কোথায় কি রয়েছে, কি ছিল, কোথায় কীরকমভাবে কি থাকতো, সম্পূর্ণটাই কিন্তু এখানে থাকবে। দেখুন ঢুকেই কিন্তু প্রথমে একটা পড়ে যাচ্ছে এরকম একটা মাঠের মধ্যে, কিন্তু এই দেখুন, চলুন ওইটাকে আপনাদের সামনে দিয়ে গিয়ে দেখাই। ভীষণ সুন্দর লাগছে দেখুন। কাছ থেকে দেখাচ্ছি। দেখুন প্রথমে রয়েছে দীনেশ মজুমদার, তারপরে রয়েছে রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, প্রমোদ চৌধুরী, অনন্ত হরি,
মিত্র। প্রত্যেকের কিন্তু এরকমভাবে রয়েছে, শিকলবিদ্ধভাবে কিন্তু বেঁধে রেখেছে, বাঁধা অবস্থায় এরকম একটা সুন্দর জিনিস করে রেখেছে। সঙ্গে কিন্তু এরকম দেখুন লোহার ছোট ছোট মানে চাকা, মানে ঘড়ির ভেতরে যেসব জিনিসগুলো থাকে না রে, এই সব দিয়ে কিন্তু এই জিনিসটাকে তৈরি করেছে। বেশ ভালো লাগছে দূর থেকে দেখতে কিন্তু। আর নিচে ভীষণ দেখুন রঙ্গনা ফুলের গাছে পুরো ভরে গেছে। রঙ্গনা না, এটা কি গাছ? বিঙ্গরাজ ফুল গাছ দিয়ে ভরে রয়েছে আর ভীষণ সুন্দর লাগছে। তো চলুন এবার আমি ভেতরে এক এক করে প্রবেশ করি। তো এইদিকে রয়েছে কিন্তু ফাঁসির মঞ্চ রয়েছে সামনে, তারপরে নেহরুজির কক্ষ রয়েছে যেখানে নেহরুজিকে রাখা হয়েছিল, নেতাজিকে যেখানে রাখা হয়েছিল সেটা রয়েছে, চিত্তরঞ্জন দাসের রয়েছে, বিধানচন্দ্র রায়ের রয়েছে, যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ, সব কিন্তু আপনাদের এদিকে রয়েছে। চলুন আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব, যতটা পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমি আগে আপনাদেরকে ফাঁসির মঞ্চটা পরে দেখাবো, আগে আমি সবাইদের কক্ষগুলোকে একটুখানি দেখিয়ে দিই। এদিকে তো এদিকে চলুন, এখানে যাদেরকে এখানে আটক করে রাখা হয়েছিল, যেরকম নেতাজি থেকে সমস্ত কিছু সবাইকে কিন্তু এখানে আটকে রেখেছিল। তো সেটাই আমি এখন আপনাদের দেখুন গায়ের লোম খাড়া দিয়ে যাচ্ছে, মানে ভয়ও লাগছে, মানে কোথায়, মানে সেই জায়গাটা, সেই কক্ষ, এই জেলে, এই কারাগারে কিন্তু তাদেরকে বন্দি রাখা হয়েছিল। আজ আমি সেইখানে এসেছি, মানে কি বলবো, আমার সত্যি কথা গায়ের লোম যেন খাড়া দিয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, সত্যি কথা বলতে। এই যে আমি উঠছি, এবার আমি প্রবেশ করছি। এবার চলুন, সেই দেখুন সংশোধনাগার, যেখানে এইগুলো, এই যে রুম, আপনারা বুঝতে পারছেন, এই যে জেলখানা, এইখানে কিন্তু মানে আমাদের জন্য যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদেরকে স্বাধীন করেছেন, আজ তারাই কিন্তু এখানে এরকমভাবে বন্দি থাকতেন। বুঝতে পারছেন? আপনাদেরকে আমি একটু ভেতর থেকে দেখানোর চেষ্টা করি। এই রয়েছে রুমগুলো বুঝতেই পাচ্ছেন, এই যে রয়েছে রুম রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এরকমও কিন্তু ওনাদের মানে মানে বাথরুমের জন্য কিন্তু এরকম থাকতো, পায়খানা বাথরুম করার জন্য এরকম জায়গা রেখে দিত। তো সেই যে রুম দেখুন, এইসব জায়গায় কিন্তু জেলখানার মানে জেল বলে যাকে, যেখানে আটকে রাখা হয়েছিল আলিপুরে, সেটাই রয়েছে কিন্তু এরকম ঘরগুলো। তো চলুন, এই দেখুন এরকম শিকল দিয়ে আটকানো থাকতো, মানে কত তালা, কত রকম ভাবে বন্দি করে তাদেরকে রাখা হতো। এরপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই আরেকটা কক্ষ রয়েছে, এই রয়েছে একটা কক্ষ দেখালাম, এখানে আরেকটা দেখলাম, সেম পুরো কিন্তু এরকম কক্ষগুলো রয়েছে। তো এরকম পরে কিন্তু আবার আরও কিন্তু পাশে রয়েছে, এখানে কিন্তু অনেক কক্ষ রয়েছে। দেখুন এই যে এইগুলো দেখুন, এইটা কার কি রয়েছে, এটা কি আছে? এটা একটা স্কাল্পচার বেসিক্যালি, এটা মানে জেলে কিভাবে মানে এটা প্রিজনারদের সোলটাকে ক্যাপচার করার জন্য এটা দেশবন্ধুরে। আচ্ছা ওরা দেশবন্ধু ছবি দেশবন্ধু সেম, ওটা ওদিকে ঢুকে যেত না এইটাকে এই দিকে খুলে। দেখুন সবাই দেখতে এসেছে এবং তারা কিভাবে কি করতো সেটাও তারা মানে দেখছে। তখন এইটা এতটা পর্যন্ত গিয়ে এইটাকে পুরো এই এতটা পর্যন্ত এসে খুলতো, মানে এই লোহার রডটা কতটা মোটা আর কিরকম ভাবে আটকানো যায়, আর এইখানে একটা তালা দেওয়া, কারণ বাবার ক্ষমতা ছিল। এই যে এটা রয়েছে কিন্তু বিধানচন্দ্র রায়ের, দেখুন ওনার স্ট্যাচু করে দিয়েছেন, এই ঘরেই মধ্যেই কিন্তু ওনাকে বন্দি রাখা হয়েছিল, যার যে কারণে কিন্তু ওনার স্ট্যাচু এখানে কিন্তু বানিয়ে রেখেছেন। এটা বিধানচন্দ্র রায়ের কিন্তু রয়েছে সেলটা, এই ঘরটার ভেতরেই কিন্তু উনি বন্দি থাকতেন। আপনারা খালি একটা জিনিস খেয়াল করুন, এই যে মিউজিয়ামের এই যে দরজায় দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে শিকলগুলো দেওয়া হতো, এইটা কোথা দিয়ে এখান থেকে যাতে না খুলতে পারে, এটা ভেতর থেকে দেয়াল ভেদ করে দেখুন এইভাবে কিন্তু আসতো, এইভাবে এখান থেকে কিন্তু আটকানো থাকতো, মানে কোনোভাবে কিন্তু কোনো বেরানোর কোনো চান্স নেই যে এখান থেকে খুলে দেবে হাত বাড়িয়ে, সেটার কিন্তু কোনোভাবেই চান্স ছিল না। তো চলুন এর পাশে আরও দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু লেখা পেয়ে যাবেন, সমস্ত কিছু পড়তে পারবেন, পড়ে দেখতে পারবেন,
ভীষণ ভালো লাগবে। আর মানে কি বলবো, দেখুন অন্ধকার গুহার মতন ঘর, মানে কিভাবে তাদেরকে রাখা হতো, কতটা কষ্টকর ভাবে যে থাকতো সেটা একটু কিন্তু ভাবেন, মানে ভাবলেই যেন গায়ের লোম খাড়া দিয়ে যাচ্ছে। এখন হয়তো তারা নেই, তারা স্বাধীন করে তারা আজকে শহীদ হয়ে গেছে, মারা গেছে, কিন্তু আজ আমরা তাদের জন্য কিন্তু আমরা এই স্বাধীন। আর তারা কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, সম্পূর্ণটাই কিন্তু এখানে তুলে ধরেছে, মিউজিয়ামটাকে ধরে রেখেছে। আর এটা কিন্তু একদম আলিপুর জেল ছিল, এখন সেই জেলটাকে করে দিয়েছে একটা মিউজিয়াম। তো এই পাশ দিয়ে দেখুন এরকম রেলিং বেয়ে কিন্তু ওপরে ওঠার জায়গা আছে, তো এরকম সিঁড়ি বেয়েও আমরা একটু উপরের দিকে যাব, দেখি কি আছে ওপরটায়। তো চলুন এবার উপরের দিকটায় আমরা এবার দেখি। বাবারে, বেশ খাড়া খাড়া সিঁড়ি আছে, ওপরের দিকটায় আসুন। ওপরের দিকটায় আসলে পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু অনেক সেল আছে, এখানেও যাদেরকে রাখা হয়েছিল সেটাও কিন্তু এখানে আপনাদেরকে দেখতে পাবেন। তো চলুন, এই যে রয়েছে, এই দেখুন এই আরেকটা রয়েছে, এই কক্ষের ভেতরেও কিন্তু থাকতো, এটা উপরতলায়, ওপরতলায় সেম ভাবেই কিন্তু রয়েছে। এই যে নেতাজি সুভাষচন্দ্রের কক্ষ, এই ঘরটার মধ্যে কিন্তু আমাদের নেতাজিকে রাখা হয়েছিল, এইভাবে আটকে রেখেছিল, এইভাবে থাকতো। বাবা আমি যেন বলছি, আমার জন্য লোম খাড়া দিয়ে যাচ্ছে বুকে, মানে চোখে জল চলে আসছে সত্যি কথা বলতে গেলে পরে। নেতাজি তো নেতাজি, মানে কি বলবো আপনাদের, জানি না আপনাদের কেমন লাগছে। আজকে দেখুন এই কক্ষটার সামনে আসলে পরেই যেন আমাদের জন্য একটা চোখে যেন একটা মানে ভারাক্রান্ত হয়ে আসছে, ভাবা যায় যে এই যে এখানে থাকতেন নেতাজি, নেতাজিকে এইখানে কিন্তু আটকে রাখা হয়েছিল। তো চলুন, এপাশে আরও রয়েছে, দেখুন এখানে একটা স্ট্যাচু করে রাখা হয়েছে, এটা সম্ভবত কে রয়েছে আমি বুঝতে পারছি না, দেখতে হবে না। তো চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাসের সেল ছিল, ওনাকে বোধহয় সম্ভবত বাইরে বেরানোর অনুমতি দেওয়া হতো, তো সেই কারণে হয়তো ওনার স্ট্যাচু করে রেখেছে। এইটা রয়েছে কিন্তু চিত্তরঞ্জন দাসের সেল। এটা দেশবন্ধুর মানে চিত্তরঞ্জন দাসের দেশবন্ধুর কক্ষ, মানে সবার এক একজনের থাকতেন। যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ, এই দেখুন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এনারও স্ট্যাচু করে রেখে দিয়েছে। বাবা এইসব দেখলে না মানে ভয় পেয়ে যেতে হচ্ছে, মানে একটা কেমন লাগছে। আর স্ট্যাচুগুলো বুঝতে পারছেন পুরো কিন্তু মানে একদম মানে মনে হচ্ছে না সত্যি করে দাঁড়িয়ে রয়েছে, মানে ভাবুন, দেখুন দেখুন। এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের লেখা থাকবে, আপনারা দেখতেই পারবেন কতদিন এই কারাগারে ছিল সমস্তটাই কিন্তু রয়েছে। 1933 পর্যন্ত ছিল, 1932 থেকে 1933 পর্যন্ত ছিল, 22শে অক্টোবর থেকে 5ই জুলাই পর্যন্ত। প্রত্যেকটা প্লেটের মধ্যে কিন্তু এরকম লেখা রয়েছে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন। তো চলুন সামনের দিকটা আবারও এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমি নেতাজিটাও দেখাচ্ছি। সমস্তটাই কিন্তু এই মানে কতদিন কে কোন কক্ষে ছিল সমস্তটাই কিন্তু এখানে আপনাদের নাম লেখা রয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি, হ্যাঁ 23শে সেপ্টেম্বর। বেসিক্যালি ওনাকে এমন কিছু লোকেদের সাথে রেখেছিল যারা নামতো দাঙ্গা করলো, ঝামেলা করলো। নেতাজির মাথায় চোট হয়ে গেছিল, রক্ত পড়ছিল, হি ওয়াজ লাইং ডাউন হিয়ার, মাথা দিয়ে রক্ত পড়ছিল এবং কেউ কোনো চিকিৎসা করতে আসেনি। ওরা এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে দেখিয়ে নেতাজিকে মারতে চেয়েছিল এবং নেতাজি মরেন। তারপরে পিছনে একটা জায়গা আছে, সেখানে জানবি নেতাজি ফুসফুসে বসে 9 মাস কিন্তু এই জেলের ভেতরে ছিল। এবার আমি কিন্তু যাব ফাঁসির মঞ্চ, যেখানে ফাঁসি দেওয়া হতো, তো সেখানে কিন্তু আমি প্রবেশ করছি। তো চলুন।
এখানে দেখুন শহীদ যারা হয়েছিলেন তাদের শহীদের মানে আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছিলেন যাদের জন্য তাদের কিন্তু নামের তালিকাটা এখানে দিয়ে রেখেছে। দেখুন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরিমিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, এরা কিন্তু আমাদের বিপ্লবী ছিলেন। আর এই জেলেই কিন্তু আমাদের এখানেই কিন্তু এই আলিপুর সংশোধনাগারেই কিন্তু আমাদের এখানেই কিন্তু এদের মানে শহীদ হয়েছিলেন এবং কি ফাঁসি দেওয়া হয়েছিলেন, বুঝতেই পাচ্ছেন। আর আপনাদের কি বলবো। আর এই সেই জেল যেই জেলে কিন্তু নতুন মানে আজকের ডেটে এইখানে লাস্ট কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল 2004-এ। তারপরে কিন্তু এখান থেকে এই সংশোধনাগারটা চলে গেছে বারুইপুরে, এখন কিন্তু এটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন ওই পাশটাও আমরা যাব। তবে দেখুন এই যে এইখানে কিন্তু এরকম এর ভেতরে ওই যে ওপাশে দেখুন সংশোধনাগার মানে এরকম জেলখানা মানে ঘরগুলো ছিল। দেখুন এখান থেকে কিন্তু মানে এখান থেকে কিন্তু সবাই দেখতে পেত, ফাঁসির মঞ্চের রুম ঘরগুলো কিন্তু দেখতে পারতো। মানে ভাবতে পারছেন কতটা কঠিন, মানে এইভাবে কিন্তু তারা দেখতে পাচ্ছে। এই দেখুন জুম করে আপনাদের দেখাচ্ছি, মানে এইভাবেই কিন্তু দেখতো, এইভাবে এই জানলা ছিল, এই পাশ থেকেই কিন্তু আমি আপনাদেরকে ওইসব রুমগুলোতেও নিয়ে যাব। তো চলুন। কোথা দিয়ে এসছো সোনা তুমি? আমরা কলকাতা তপসিয়া। হ্যাঁ, তপসিয়া থেকে। আচ্ছা, এই প্রথমবার আসলে নাকি? আমিও প্রথমবার এসেছি, কিন্তু আমার ভীষণ ভয় করছে, কেমন একটা মুখের ভেতর আতঙ্ক লাগছে না, মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মানে এইখানে যে সত্যি সত্যি মানে আমাদের এই এত লোকজন সবাই ছিল যে ভাবলেও একটা কেমন লাগছে, সত্যি কথা সেটাই লাগছে। ধনঞ্জয়ের কি এখানে ফাঁসি হয়েছিল? এই লাস্ট হয়েছিল ধনঞ্জয়ের ফাঁসি। হ্যাঁ, তারপরে তো এটা সংশোধনাগার করে মিউজিয়াম করে দিয়েছিল। তো দেখুন, হ্যাঁ এটা পুরো ফাঁকা রয়েছে, ওখানে পুরো ঝুলে যায়। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন এরকম করে কত গার্ড দেয়া, এটা একটা গার্ড দেয়া জায়গা। তারপরেও কিন্তু দেখুন ওই পাশে কিন্তু পাঁচিলের ওপারে পাঁচিল, মানে কোনো জায়গা দিয়ে পালিয়ে যাওয়ার কোনোভাবে কোনো ব্যবস্থা ছিল না। আর এই যে দেখছেন সেই বড় বড় গাছ, যেসব গাছের তলায় বসে সত্যি কথা ভাবলে পরেও না চোখে জল চলে আসছে যে সত্যি মানে আমরা কোথায় রয়েছি, মানে আমরা কত স্বাধীন, আমরা কতভাবে আমরা ভালো রয়েছি। আজকের আমাদেরকে করার জন্য, স্বাধীন করার জন্য কিন্তু এরকমভাবে মানে কত শহীদরা কিন্তু শহীদ হয়ে গেছেন। তো সেটাই আমরা বলতে চাইছি। দেখুন এই সেই ফাঁসির মঞ্চ, আর এই ফাঁসির মঞ্চে কিন্তু কত শহীদ হয়েছেন। লাস্ট সম্ভবত ধনঞ্জয়ের যে ফাঁসিটা হলো সেটাও তো একটা কেমন মিথ্যে বলুন তো, সেই মিথ্যে দিয়ে সেই ফাঁসির মঞ্চ। তবে লাস্ট বোধহয় সম্ভবত আমি অতটা শিওর নই, তবু মনে হচ্ছে এখানেই লাস্ট ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। এটা যদি ভুল হয় বা সঠিক সেটা আমি জানি না, সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ফাঁসির মঞ্চ, যেখানে কিন্তু কয়েদিদের যাদের ফাঁসির সাজা হতো তাদেরকে কিন্তু এখানে ফাঁসি দেওয়া হতো। আর এই যে ফাঁসির দড়ি এখনো পর্যন্ত রয়েছে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এই যে ফাঁসি দেওয়া হতো এখানে কিন্তু রয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন এই যে রয়েছে এই যে ঢাকনা দেয়া, এটা কিন্তু খুলে যেত। আর ভেতরে কিন্তু আন্ডারগ্রাউন্ড আছে, যেটা মানে নিচে মানে যখন ফাঁসি দেওয়া হতো মানে এখান থেকে কিন্তু নিচে মানে ওইটা যখন খুলে যেত তখন কিন্তু ওই দড়িটা টান পড়ে পুরো নিচে ঝুলে যেত, তখন কিন্তু এই পায়াদানিটা সরে যেত। তো এই যে রয়েছে সেটা ঢাকানো দেয়া। এখানে বুঝতে পারছেন আমাদের কত বীর সৈনিক যোদ্ধাদের কিন্তু এখানে হয়েছে। এমনকি এখানে যখন কারাগার ছিল যাদের ফাঁসির সাজা হতো তাদেরকে কিন্তু এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল। তো সেটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরি। তুমি মরবে সেটা তোমাকে জানিয়ে একটা জায়গায় রাখা হচ্ছে। দীনেশ গুপ্তকে কিন্তু কত সহজে মারা যায়। দীনেশ গুপ্ত
দেখুন এইগুলো হচ্ছে যখন তাদের জেলখানায় মধ্যে মানে যখন তাদেরকে মৃত্যুর দণ্ডের আগে তাদেরকে তাদের ইচ্ছা শেষ ইচ্ছা জানার জন্যে কিন্তু এইভাবে তাদেরকে রাখা হতো। এবার এখান থেকে তাদেরকে বলা হতো তোমাদের কি শেষ ইচ্ছা আছে সেটা আমাদেরকে জানাও। তো এই সেই রুমগুলো এইগুলোর ভেতরে কিন্তু থাকা হতো এবং বসতো, এবং এইখানে বসেই কিন্তু তাদেরকে জানানো হতো, যে বলা হতো যে তোমাদের শেষ ইচ্ছা কি সেটা তোমাদেরকে জানাও। ফাঁসির আগে তোমাদের শেষ ইচ্ছার জন্য কিন্তু এইভাবে তাদেরকে রাখা হতো। আচ্ছা, এই রুমটা দেখছি সেখানে দুজনের থাকার জায়গা আছে, বাট দিস ইজ अगेन কন্ডেমনেশন। এটা কন্ডেমনেশন। চলো হাসি হাসি সেগুলি আক্রমণ মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এদের এখানে শেষ ইচ্ছা পূরণ করা হতো। শেষ ইচ্ছা পূরণ করা হতো দীনেশ গুপ্তা। হ্যাঁ, মানে ভাবা যায় যে মানে সে জানতে পারছে যে আমি এখন মৃত্যু হবে, মৃত্যুর আগে আমাকে এভাবে রেখে দেওয়া হতো। আর এইভাবে কিন্তু তাদের শেষ ইচ্ছা মানে তখন তারা তাদের সামনে মৃত্যু তারা জানতে পারছে, মানে ভাবলেও কেমন একটা লাগে না। এই সেই সেলগুলো যেখানে মৃত্যুর দিনে যে ঠিক হয়ে যেত, তারপর তাদের শেষ ইচ্ছার জন্য একদিন দুদিন যেটা রাখা হতো সেটাই হচ্ছে কিন্তু আমাদের এই সেই জায়গাটা নির্জন কক্ষ। দেখুন বুঝতে পারছেন এইভাবে। তো আমরা ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা সোজা আবার কিন্তু ওইদিকে চলে যাচ্ছি। ওখান থেকে গেলে পরে কিন্তু আমরা আরও অনেক কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এরকম দেয়াল বরাবর রাস্তা রয়েছে, এই পাশ দিয়ে কিন্তু আপনারা চলে যাবেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব নেহেরু কক্ষের দিকে। তো দেখুন এই যে রয়েছে নেহেরু কক্ষ, মানে এখানে নেহেরু চলুন জওহরলাল নেহরুকে এখানে রাখা হয়েছিল। কে অপেক্ষা করছিল? ইনি বোধহয় সম্ভবত ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর স্ট্যাচু রেখেছে নেহরুর জন্য। ইন্দিরা গান্ধী কিন্তু এখানে ওয়েট করছিলেন, সেটাই রয়েছে। চলুন নেহরু কক্ষতে ঘুরে আসি। আইন অমান্য আন্দোলনের সময় যখন তারা করেছিলেন সেই সময় কিন্তু এইখানে আটকে রাখা হয়েছিল। এই দেখুন 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কিন্তু এই যে জওহরলাল নেহরু কিন্তু এই কক্ষে কিন্তু বসবাস করেছিলেন। তবে এখানে কিন্তু উনি বেশি দিন থাকেননি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাস কিন্তু উনি এখানে বন্দি ছিলেন। তাই এনার একটা স্ট্যাচু কিন্তু এখানে করে রেখেছে। আরও আছে সব আপনি আপনাদেরকে এটা রয়েছে পুলিশ মিউজিয়াম। এই দেখুন তখনকার দিনে সব যেসব সমস্ত কিছু কিন্তু রয়েছে।
এটা কিন্তু পুলিশ কক্ষ, এটার মধ্যে কিন্তু পুলিশদের সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে এরকমভাবে রাখা হতো। দেখুন এই যে গুলিগুলো থাকতো, কোথায় বারুদগুলো। এখানে এসে আপনাদের কিন্তু সমস্তটা পড়ে দেখতে হবে, পড়ে দেখে তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সব কিছু কিন্তু লেখা রয়েছে, কোথায় কি ছিল না ছিল। আরবি রোদ্রা, এই যে আরবি রোদ্রা অস্ত্র লুট মামলার যে এইসব জিনিসগুলো ছিল, সে লুট করেছিল, সেগুলোই কিন্তু এখানে তুলে ধরেছে। আপনারা বুঝতে পারছেন, এই দেখুন এইগুলো কিন্তু সেই লুটের সময়কার যা যা অস্ত্র, যা যা জিনিস পেয়েছিল, সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু তুলে ধরে রেখে দিয়েছে। এখানে সেই মিউজিয়ামে কিন্তু এগুলো সযত্ন করে রেখে দিয়েছে। বাংলা বিহার 1900 আমাদের দেখছো। কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে যেমন প্রত্যেকটা কক্ষ সেল রয়েছে। আমি এত কিছু দেখাতে গেলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো প্রত্যেকের ভেতরে কিন্তু এই যে দেখুন মানে যা যা ছিল সমস্ত কিছু পেয়েছিল। এই যে লেখা রয়েছে, এই লেখা দেখে কি ছিল, কোথায় কি পেয়েছিল, সমস্তটা কিন্তু এখানে রয়েছে। ও অস্ত্র এবং গোলা বারুদ, বজ্র, বাজে, যা যা কিছু ছিল সমস্তটা কিন্তু এই যে এর ভেতরে কিন্তু সেগুলো সংগ্রহ করে রেখে দিয়েছে। সম্পূর্ণটা কিন্তু এইভাবেই থাকবে প্রত্যেকটা কক্ষের ভেতরে। তো এইভাবেই কিন্তু আপনারা অনেকগুলো কক্ষ পেয়ে যাবেন, এরকমভাবে কিন্তু সমস্তটা রয়েছে। আপনারা চোখে কিন্তু এগুলোকে দেখে যেতে পারেন, এগুলোকে সংগ্রহ করে রাখা হয়েছে। এই যে প্রত্যেকটাই কিন্তু লেখা রয়েছে, কোথায় কি হয়েছিল সম্পূর্ণটাই কিন্তু এরকমভাবে লেখা রয়েছে। আর সব জিনিসগুলো কিন্তু তার জায়গায় সেই জিনিস কিন্তু এখানে রয়েছে। ছাত্র এবং ছাত্রীদের আন্দোলন হয়েছিল, সেই ছাত্রছাত্রী আন্দোলনের সময় যে জিনিসগুলো দিয়ে তারা করেছিল, যা যা জিনিস পেয়েছিল, এই দেখুন সেই আন্দোলনের সেই সব দেখুন তরোয়াল, সমস্ত কিছু কিন্তু এইভাবে কিন্তু মানে রেখে দিয়েছে। বুঝতে পারছেন? এই রয়েছে কিন্তু এইভাবে অনেক রুম রয়েছে, এরকম সমস্ত কিছু কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন। প্রত্যেকটা ঘরের ভেতরেই কিন্তু এরকম আগ্নেয় অস্ত্র বা যাই হোক সব অস্ত্রগুলোই কিন্তু এখানে রয়েছে। তো আপনারা এখানে আগ্নেয়াস্ত্রের ইতিহাস দেখুন, আগ্নেয়াস্ত্রের ইতিহাস জানার জন্যে কিন্তু এরকমভাবে লেখা রয়েছে, এরকম জিনিসপত্র রয়েছে, সমস্তটাই কিন্তু এরকমভাবে প্রত্যেকটা ঘরেই কিন্তু রয়েছে। আর আপনাদেরকে তো তখন আমি দেখালাম, এরকম ঘুরে ঘুরেই কিন্তু চারিদিক দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর এরকম কিন্তু কোথা দিয়ে কোথায় ঢুকবেন আপনারা নিজেও বুঝতে পারবেন না, যে আপনারা মনে করবেন যে আমি ওই পাশটায় গেছিলাম, কিন্তু না, এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু আলাদা মতন। আর দেখুন কীরকম কখনো লোক আসছে এক গাদা, কখনো নিঝুম, মানে গা ছমছম করা একটা পরিবেশ। দেখুন পেতলের যে বোমা বানাতো না, সেই পেতলের বোম। এই যে এই বোম মানিকতলা ষড়যন্ত্রকারীদের দ্বারা ডিএসএর ফৌজকে যে বইটিতে পাঠানো হয়েছিল, এই দেখুন লেখা রয়েছে, সেই বইটির ভেতরে, এই বইয়ের ভেতরে করে বোম পাঠানো হয়েছিল। বুঝতে পারছেন? এই যে এইভাবে লোহার বোম, এই যে বোমের খোল, এগুলো তামার খোল, কাঠের, মানে সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই যে পেতলের বোমার খোল, সমস্ত কিছু কিন্তু এখানে এরকমভাবে সংগ্রহ করে দিয়ে রেখেছে। বুঝছেন? আর প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে লিখে লিখে রেখেছে। এই যে আগ্নেয়াস্ত্র, এটা উদ্ধার করেছিল শিবপুর নরেন্দ্র ব্যানার্জির কাছ থেকে। এই যে পিতলের বোমা, সমস্ত কিছু কিন্তু এইভাবে আপনারা এখানে আসলে সব মজুত করা আছে, আপনারা দেখতে পাবেন।
এবার আমি চলে যাচ্ছি বন্দীদের জীবন চর্চা। দেখুন বন্দীদের কিভাবে মানে ডেলি লাইফ লিড করানো হতো, সেইটাই কিন্তু এখানে আমি এখানে রেখেছে। তো সেইটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এবার ঢুকে যাচ্ছি। তো চলুন। চুল কেটে দিচ্ছে। দেখুন কয়েদিরা কিভাবে বসে রয়েছে ভেতরে। এই যে এই দেখুন এইভাবে কিন্তু ইংরেজরা কয়েদিদের এরকম ভাবে মারতেন। আর এই যেরকম বেতের ছুরির সঙ্গে কিন্তু এরকম কাটা দেওয়া থাকতো, বুঝতে পারছেন? এগুলো ছিল কিন্তু বারান্দা। আর এই যে ছিল বারান্দা দিয়ে এই যে জানলাগুলো, এই জানলা দিয়ে কিন্তু আপনারা এর ভেতরে কিন্তু দেখতে পেতেন। দেখুন এই যে এরা কিন্তু বাইরের দৃশ্য দেখতেন এই জানলার ভেতরে বসে। এই দেখুন এইখানে বসে কয়েদিরা কিন্তু ভেতরে থাকতেন, এইভাবে থাকতেন। তো আমি ভেতরেও ঢুকবো, ঢুকে দেখাবো। আমি বাইরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ভেতরটায় প্রবেশ করি। তো ভেতরটা এরকমভাবে আমি প্রবেশ করছি। এই দেখুন কয়েদিদের দিয়েই কিন্তু ওদেরকে দিয়েই এখানে ঝাড়পোছ সমস্ত কিছু কিন্তু ওদেরকে দিয়েই করানো হতো। এই দেখুন চোখ নেই, 106 নম্বর ইয়ে রয়েছে। এই যে এখানে কিন্তু ছিল এই যে রয়েছে পাতকুয়া, এইখানে কিন্তু জল থাকতো। আর এখানে এই যে যারা বন্দি থাকতেন তাদেরকে কিন্তু এই যে এইভাবেই কিন্তু এইখানে জামা কাপড় কাচতে হবে, এখানে স্নান করতে হবে। এই যে তাদের স্নানের জায়গা, এবং কি এখানেই কিন্তু তাদের পাশেই থাকতো কিন্তু শোয়ার জায়গা, বুঝতেই পাচ্ছেন? এই যে স্নান করে এখানে কাচা ধোয়া করতে হবে, আর এখানেই কিন্তু ছিল তাদের শোয়ার জায়গা। এইটুকুনির ভেতরেই কিন্তু তাদের সীমাবদ্ধ। এই যে রয়েছে এরকম এক একজনের জন্য এক একটা সেল থাকতো, আর এরকম থালা থাকতো, এই থালার মধ্যে করে কিন্তু তাদের খাবার খেতে হতো। আর এই যে রয়েছে কিন্তু এই যে এইভাবে তারা কথা বলতো, গল্প করতো, সব কিন্তু এইভাবেই থাকতো। জানলার সঙ্গে কথা বলছে, সম্পূর্ণটাই আপনারা বুঝতে পাচ্ছেন। এগুলো কিন্তু এখন এগুলোকে মানে পুতুল হিসাবে কিন্তু বানিয়ে রেখেছে, কিন্তু এটাই কিন্তু বাস্তব ছিল। এই যে এটা ছিল কিন্তু তাদের জন্য বাথরুম, মানে এই একটাই ছিল বাথরুম। এখানে কিন্তু যে এত লোক থাকতো, এখানে বসেই কিন্তু তাদেরকে থাকতে হতো। আর এই যে দেখুন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে এরকম বড় বড় মানে এক যে কিছু থাকতো না, যে বড় ডাকাতদের ধরেছে তাদের চেলা পেলাদের, তাদেরকে ম্যাসাজ করে দিচ্ছে। আর এই যে বাড়ির লোকজনরা দেখা করতে আসলে এরকম জানলা দিয়ে হয়তো সম্ভবত দেখা করতে আসতো। এই যে দেখুন আবার এখানে বসে কিন্তু কিছু রান্নাবাড়িরও করছে, সেটাও দেখা যাচ্ছে। এই দেখুন বা চাটা হয়তো করে খেতে হতো, এরকমই ভাবে কিছু করতো। দেখুন দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি, বুঝতেই পাচ্ছেন। এখানে কিন্তু একটা সময় মানে মানুষই থাকতো, আর এখন সেখানে মানে মিউজিয়াম যেহেতু করেছে সেখানে পুতুলের মতন করে রেখেছে। তো চলুন সামনের দিকটা এগিয়ে যাই, আবার আরও কিছু নতুন কিছু দেখার কিছু মিলবে। এই দেখুন এটা হচ্ছে কিন্তু নজরুল কক্ষ। এখানে সম্ভবত নজরুল ইসলামকে আটকে রাখা হয়েছিল। এই রয়েছে কিন্তু নজরুল কক্ষ। এগুলো তো প্রত্যেকটাই সেল, যেখানটায় নজরুল ইসলামকে রাখা হয়েছিল সেই জায়গাটায় এইটা কিন্তু সেইটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই সেলের ভেতরটা। এই যে রয়েছে নজরুল ইসলামের যে কক্ষটা, বাবা এখানটা আবার এসি মতন করে রেখেছে, বাহ বেশ সুন্দর। এইখানে কিন্তু এই যে বিদ্রোহ কবি নজরুল ইসলামকে কিন্তু এখানে এইভাবে আটক করে রাখা হয়েছিল, সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। শুধু এই রুমটাই খোলা রেখেছে, আর সব ওপাশে আরও রয়েছে, সেগুলো সেল, ওগুলো আর কি খুলে রাখবে।
এই যে এটা রয়েছে কিন্তু নেতাজির, এখানটা কি নেতাজি কি করতো? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এইটা কিন্তু নেতাজির কক্ষ ছিল, মানে যে ইয়ে নয়, এখানে বসে যখন চিকিৎসা হতো তখন কিন্তু ওনাকে এখানেই রাখা হতো। আর এখানে দেখুন এখানে সমস্তটা লেখা রয়েছে, তো আপনারা আসলে পরে সব কিছু পড়ে নিতে পারবেন, পড়ে নিয়ে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই দেখুন একটা পিস কত বড় একটা, দেখুন গান, বন্দুকটা দেখুন কত বড়। এখানে দেখা যায় যে এটা রয়েছে সিঁড়ি, সিঁড়ি বেয়ে কিন্তু আমি আবার একটু ওপরে যাব, চলুন। তো এই সিঁড়ি বেয়ে আমরা উপরেও চলে আসলাম। এই যে ভারতের মুক্তি সংগ্রামের সব যেসব ছিল সব কিছুই কিন্তু এখানে কিন্তু রয়েছে। আপনাদেরকে আমি সামান্য করে আমি ভিডিওর মাধ্যমে এতটা তুলে ধরতে পারছি না, কারণ এই কারণেই যে আমি যত মানে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনাদেরকে বলবো এরকম আসবেন, এসে সমস্তটা ঘুরবেন, বেশ একটু সময় লাগবে, ভালো লাগবে, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখবেন, কোনোটাই কিন্তু মিস করবেন না, কেননা এত সুন্দর লাগবে না, প্রত্যেকটা জিনিসকে এত ভালোভাবে তুলে ধরেছে, প্রত্যেকটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমি বলবো আপনারা কিন্তু একবার হলেও আসুন, এসে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ঘুরে দেখুন। আমি হয়তো সম্পূর্ণটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরাতে পারছি না, কারণ এটাতে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আপনি চাইবো আপনারা এসে কিন্তু সম্পূর্ণটা দেখুন। কিছু কিছু ছবি যা সংগ্রহ করে রেখেছেন, যা বুঝতেই পারছেন। হ্যাঁ ওই সেলুলার জেলের ইয়েটাই তুলে ধরেছে এখানে। তো আপনাদেরকে আসতে এসে এগুলোকে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে, আপনাদেরকে পড়ে কিন্তু টাইমটা এখানেই সমস্ত কিছু জানতে পারবেন। ইতিহাস সম্বন্ধে সমস্তটা কিন্তু এখানে লেখা থাকবে, আপনারা পড়ে সমস্তটাই জানতে পারবেন। আপনাদের কারোর কাছে জানতেও হবে না, কিচ্ছু হবে না। বাংলাতে কিন্তু লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে। তো আপনারা কিন্তু এখানে বসে নিজেরাই পড়ে কিন্তু জেনে যেতে পারবেন যে কি আছে, কিসের সম্বন্ধে কি, সম্পূর্ণটাই কিন্তু এখানে তুলে ধরেছে। আপনারা একটা জিনিস দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমি হসপিটালে জানলাটার পাশে এখানে আবার একটা জিনিস করে রেখেছে, দেখুন লাইট অ্যান্ড সাউন্ড করে রেখেছে, ভীষণ সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের ইয়ে করা দেয়াল, ওই দেয়ালটার মধ্যে কিন্তু লাইটের ফোকাস ফেলে কিন্তু মানে একটা সিনেমার মতন করে দেখানো হয়। 100 টাকা করে টিকিট নেয়, এটা কিন্তু সন্ধ্যাবেলায় হয়। তো আপনারা যারা এইগুলো দেখতে চান, এই জেলের সম্বন্ধে যা কিছু মানে সংগ্রহ করে রেখেছে, কিভাবে কি হতো, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু দেখানো হয়। এই যে চেয়ারগুলো রয়েছে এখানে বসেই কিন্তু এখানে দেখানো হয়। তো যারা সন্ধ্যাবেলায় আসতে চান তারা কিন্তু সন্ধ্যাবেলায় এসে লাইট অ্যান্ড সাউন্ডের এই বিয়েতে জিনিসটা, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভীষণ ভালো একটা জিনিস, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর একটা জিনিস আপনাদেরকে সবমিতে বলে রাখি, এখানে কিন্তু সোমবার করে কিন্তু বন্ধ থাকে। তো আপনারা কিন্তু আসার হলে সোমবারটাকে অ্যাভয়েড করেই আসবেন। তো এটা রয়েছে কিন্তু কয়েদিদের হসপিটাল ছিল, যে হসপিটালে কয়েদিরা থাকতেন মানে চিকিৎসা হতো। তো অনেক কিছুই আরও রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আমি এত কিছু আর দেখাতে পারবো না, কারণ দেখানোর সম্ভবও নয়, ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে। শুধু একটাই বলবো যে আপনাদের আসলে পরে 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করুন। সম্পূর্ণ ঐতিহাসিক একটা মানে দেখে আপনাদের সত্যি ভালো লাগবে, যে 30টা টাকা দিয়ে তুললে পরেও কিন্তু আপনাদেরকে সত্যি বলতে মানে এতটাই ভালো লাগবে, সেটা মানে আপনারা না আসলে পরে বুঝতে পারবেন না। তো আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একবার হলেও এখানে চলে আসুন, আসলে পরে দেখতে পাবেন যে এখানে কত সুন্দরভাবে মানে সমস্ত কিছু ইতিহাসটা রয়েছে ছড়ানো ছিটানো।
তো একবার এসে হলো ঘুরে যান, দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। তাঁতকল দেখুন, এখানে কিন্তু তাঁতের জিনিস বানানো হতো, এই জেলেও কিন্তু তাঁতের কাজ হতো, মানে কয়েদিদের কোনো বসে থাকার নেই, কাজ করতে হতো। দেখুন এখানে কিন্তু তাঁতের জিনিস কয়েদিদের দিয়ে বানানো হতো, সেটাও কিন্তু রয়েছে। এই দেখুন, এই যে কয়েদিরা এই যে চরকাতে সুতো তুলে সুতো তুলছে চরকাতে, আর এই যে রয়েছে তাঁতের মেশিন, এই তাঁতের মেশিনে কিন্তু তাঁত তোলা হতো, মানে তাঁতের কাপড় বোনা হতো। এখানে কিন্তু এখনো মেশিনগুলো কিন্তু রয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করব। তবে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে একটি করে লাইক করে যাবেন, আর কমেন্টে যদি মনে করেন যে কিছু জানানোর থাকে বা আপনারা কিছু জানেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে জানাবেন। তো এই বলে আমি ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে, আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।